নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। 16 তারিখে রথ, 16 তারিখে রথ, সেই জন্য আর মাত্র 6 দিন গুনে গুনে, 6 দিন তো আজকের দিন তো চলেই গেল, আর 5 দিন। স্নান যাত্রা থেকে রথ শুরু হয়েছে। জগন্নাথ ঘরের ভিতরে ঢুকে গেছেন, তার বেশি সেবা করতে হবে। সবাই মিলে রথযাত্রা যে হবে তার একটা আমন্ত্রণ নেমন্ত্রণ করতে হবে। আমন্ত্রণ করতে পারেন, না হলে নেমন্ত্রণ করতে হবে। দুটো পার্থক্য কি? আমন্ত্রণ মানে লোক আসবেন, অনুষ্ঠান দেখে চলে যাবেন। নেমন্ত্রণ মানে লোক আসবে, তাকে খাওয়াতে হবে, এটা বলে নেমন্ত্রণ। সেজন্য অনেক কার্ডে লেখা থাকে আমন্ত্রণ, আমন্ত্রণ পত্র, আবার কোনো কার্ডে থাকে নেমন্ত্রণ পত্র। বিয়ে বাড়িটা নেমন্ত্রণ হয়, আর অন্যান্য অনুষ্ঠানগুলো আমন্ত্রণ লাগিয়ে দেয়। ঠিক আছে? তো এখন ঠিক 9টা প্রসাদ পেয়ে সব বেরোবেন, ঘুরবে। রথযাত্রা আছে, আসেন আপনি প্লিজ। বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণ করতে হবে, নেমন্ত্রণ করতে হবে। তো সেই জন্য রথযাত্রা চলছে। ঠিক আছে, রথযাত্রা চলছে। জগন্নাথ এখন মাসির বাড়িতে যাবেন, তার প্রস্তুতি নিচ্ছে। এখন তার অনবসর কাল, তিনি এখন লক্ষ্মী দেবীর হাতে সেবা গ্রহণ করছে। তো একটা মন্ত্রীর একটা কাহিনী পড়ে শোনাচ্ছি। আমাদের পুরুষোত্তম ধামে পুরুষোত্তম দেব বলে একজন রাজা ছিলেন উড়িষ্যাতে। তিনি একবার দক্ষিণ ভারত রাজ্য জয়ের জন্য গিয়েছিলেন, এবং তিনি একবার কাঞ্চিতে তিনি ক্যাম্প করেছিলেন। আর পুরীর এখনো রাজপ্রথা আছে, কিন্তু রাজা মানে তিনি হচ্ছেন ভগবানের সেবক, ভগবানকেই মালিক বলে মনে করেন। তিনি ভগবানের প্রতিনিধি হিসাবে রাজ্য চালাতেন। উড়িষ্যাতে এখনো জগন্নাথকে মনে করে মেন মন্ত্রী। তারা উড়িয়াতে একটা কথা বলে, যে দেশের জগনারায়ণ সে দেশের কৌনসি রাজার নাহিক প্রয়োজন। যে দেশে জগন্নাথ আছে ওই দেশে রাজা মন্ত্রীর কারো দরকার নেই, জগন্নাথ একাই সারা দেশ চালাবেন, আর চালাচ্ছেনও। তাই জগন্নাথ মন্দিরের ইনকাম দিয়ে সারা উড়িষ্যা চলছে, এত ইনকাম। তো তিনি ভগবানকে প্রণাম করে ভগবানের আশীর্বাদ নিয়ে দক্ষিণ ভারত ভ্রমণে গেছেন। তো কাঞ্চিপুর বলে একটা জায়গা আছে দক্ষিণ ভারত, ওখানে ক্যাম্প করেছিলেন। কিভাবে কিভাবে ওই কাঞ্চি রাজার কন্যার সঙ্গে, তার পদ্মাবতী কন্যার সঙ্গে রাজার দেখা হয়, দুজনের ভালোবাসা হয়ে যায়, দুজন দুজনকে পছন্দ করেন। আর রাজকন্যা তার বাড়িতে সেই নিবেদন করেছেন। তখন কাঞ্চিপুরের যে রাজা, কাঞ্চি রাজা পুরুষোত্তম দেবকে তার রাজ্যে আমন্ত্রণ জানিয়েছেন, এবং দুজনে কথাবার্তায় রাজিও হয়েছেন। ঠিক আছে, আমার কন্যাকে আপনার মতো রাজকুমারের হাতে সম্প্রদান করবো, আর আমার কন্যাও আপনাকে পছন্দ করে। তারপরে দক্ষিণ ভারত ভ্রমণ করে চলে এসছেন। মুখে মুখে তো বিয়ের কথা হয়ে গেছে। কাঞ্চির রাজা কিছুদিন পরে কাঞ্চির রাজা মন্ত্রীকে পাঠিয়েছেন উড়িষ্যাতে পুরুষোত্তম দেবের খোঁজ নিতে। আমরা কি করি, যদি আমাদের মেয়ে থাকে যেখানে সেখানে বিয়ে দিয়ে দেবো নাকি? না তো, ছেলেটা কেমন 2-4 জন লোককে জিজ্ঞাসা করব, কতদূর পড়াশোনা করেছে, কি ইনকাম করে, বিস্তারিত বিস্তারিত স্বভাব চরিত্র জেনে তারপরে মেয়েকে বিয়ে দেব। রাজাও পাঠিয়েছেন মন্ত্রীকে। তো রাজাকে তো এখানে দেখলাম ভালো, খবর নিয়ে আসুন, আসলে ওর রাজ্য আছে কি নেই, গিয়ে তো খোঁজ নেয় নাকি। তো মন্ত্রী এসেছেন, কাঞ্চি রাজার মন্ত্রী এসেছেন উড়িষ্যাতে
পুরুষোত্তম দেবের বিস্তারিত বিবরণ জানতে। আর এসে দেখছেন, হ্যাঁ, বিশাল রাজত্ব, আর খুব বলিষ্ঠ রাজা, সবাই তার অনুগত। সব দেখে থেকে মন্ত্রীরও খুব পছন্দ হয়েছে। চলে যাবে, তখন রাজা বলছেন কয়েকদিন পর আছে রথযাত্রা, আপনি চলে যাবেন কেন? কয়েকদিন থেকে যান, রথ দেখে যাবেন। রথ দেখার সৌভাগ্য তো সবার হয় না, তা আবার পুরীতে। আগে তো শুধু পুরীতেই রথ হতো, তো থেকে যান। তখন মন্ত্রী বলেন ঠিক, সুযোগ যখন এসছে কয়েকদিন থেকে যায়। তো জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী রথে উঠে গেছেন, পহন্ডি বিজয় করে রথে উঠে গেছেন। হাজার হাজার লাখো লাখো লোক এসছে রথ দেখার। আর সে সুন্দর রথ সাজানো হয়েছে, এত সুন্দর সাজানো হয়েছে, চারিদিকে কাঁসরের বাজনা, শঙ্খধ্বনি, ব্রাহ্মণদের বেদধ্বনি। সে জায়গাটা একটা অপূর্ব মাধুর্য মণ্ডিত হয়ে গেছে। আর সে মন্ত্রী তো জীবনে এসব দেখেনি, হাঁ করে দেখছি, কি আমার পরম সৌভাগ্য, পুরীতে দাঁড়িয়ে আমি রথ দেখছি। তারপরে রাজা এলেন, আর রাজা আসতে আরো চারিদিক মুখরিত হয়ে গেছে। খোল, করতাল, কীর্তন, নাচন, গায়ন, দারুণ। আর রথ করার আগে, রথ চালু হওয়ার আগে এই প্রথা আছে যে রথ যে রাস্তা দিয়ে যাবেন, সেই রাস্তা দিয়ে ঝাড়ু দিয়ে চন্দন জল ছড়িয়ে ছড়িয়ে যাবে। হয় না, কোনো বিশিষ্ট ব্যক্তি এলে বাড়িতে কি করেন? রাস্তাঘাট পরিষ্কার করে চন্দন জল ছড়িয়ে, আমাদের তো হিন্দুদের প্রথা আছে। তো রাজা ঝাড়ু নিয়েছেন, সোনার ঝাড়ু। আমাদেরও রথযাত্রায় আমরা রাজাকে পাই না, কিন্তু কাছাকাছি কোনো বিধায়ক, কোনো সংসদ বা উচ্চপদস্থ কোনো মন্ত্রী, পুলিশ অফিসারকে দিয়ে করায়, এটা প্রথা। তো রাজা, আর আমাদের তো সোনার ঝাড়ু আনার ক্ষমতা নেই বা সুরক্ষা নেই, ও ঝাড়ুটিকে একটা সোনার কালার করে দিই, হ্যাঁ, এটা সোনার ঝাড়ু। তো রাজা ঝাড়ু ধরেছেন, সোনার ঝাড়ু, রাজ পোশাকে আছেন, পাগড়ি আছে, মুকুট আছে, ঝাড়ু ধরে ঝাড়ু দিতে শুরু করেছে। খুব বিনয় ভাবে জগন্নাথের সামনে তিনি প্রকাশ করছেন, আমি আপনার দাস, আপনি অরিজিনালি রাজা, আমি হচ্ছে আপনার দাস। জগন্নাথের সামনে ঝাড়ু দিচ্ছেন। ঝাড়ু দেওয়ার পরে চন্দন, অগুরু জল নিয়ে ছড়িয়ে রথযাত্রা উদ্বোধন করলেন। এই যে কাঞ্চি রাজার মন্ত্রীর মনে সন্দেহ হয়েছে, আরে এই ঝাড়ু দেয় কেন? ঝাড়ু তো মেথররা দেয়, তাহলে এই তো রাজা না, এ রাজা না, এ একটা মেথর। সেই মন্ত্রী তো রাজার যেই মহত্বপূর্ণ সেবা মন্ত্রী বুঝতে পারেনি, যে তিনি রাজা হয়েও ভগবানের সামনে ঝাড়ু দিচ্ছেন। তার দৈন্যতা, তার সেবা ভাব, তিনি নিজেকে ভগবানের দাস রূপে মনে করছেন। মন্ত্রীর ওটা মাথায় ঢুকলো না। মন্ত্রীর মাথায় ঢুকলো এটা ঝাড়ুদার, তো এটা রাজা না। তো কি মাথায় ঢুকলো? মাথায় উল্টো পাল্টা চিন্তা করতে করতে কাঞ্চি রাজার কাছে ফিরে গেছে, দিয়ে বললেন, মহারাজ, যাকে আপনার কন্যা পদ্মাবতীকে বিয়ে দিতে চাইছেন ওটা রাজা নয়, ওটা একটা মেথর। হ্যাঁ, আমি সবার হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে দেখলাম ঝাড়ু দিতে। তখনকার দিনের হয়তো ক্যামেরা ট্যামেরা ছিল না, ফটো তুলে দেখাতে পারত। এমন ভাবে বুঝিয়ে বলেছেন, রাজা তো চিন্তায় পড়ে গেছেন, আরে আমার সুন্দরী রাজকন্যাকে মেথরের হাতে বিয়ে দিচ্ছিলাম না। ওখান থেকে চিঠি লিখে পাঠিয়ে দিলেন যে আমার পক্ষে কোনো মেথরের হাতে আমার কন্যাকে সম্প্রদান করা সম্ভব না, প্রত্যাখ্যান করে দিলেন। আর এদিকে পদ্মাবতীও ভেঙে পড়েছে, কেন পদ্মাবতী ব্যক্তিগতভাবে পুরুষোত্তম রাজাকে পছন্দ করেছিলেন। পদ্মাবতী তো চোখের জলে ভাসছে। তখন
পুরুষোত্তম রাজারও একটা অপমান কিনা বলেন? আমি জগন্নাথের সামনে ঝাড়ু দিলাম, আমাকে কিনা বলে মেথর, এর প্রতিশোধ নেব। তখন এখান থেকে কাঞ্চি রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হলেন। পুরো পাত্র মিত্র মন্ত্রী সৈন্য সেনাপতি বিশাল দলবল নিয়ে গেছেন কাঞ্চি রাজার সঙ্গে যুদ্ধ। কিন্তু এক সময় কি হলো, ওই সময় হঠাৎ ক্যাম্পে আগুন লেগে গেছে, তাই যুদ্ধক্ষেত্র ত্যাগ করে সবাই ফিরে আসতে বাধ্য হলেন। তো বিশাল একটা অপমান। আর যুদ্ধের সময় একটা শর্ত ছিল, কাঞ্চি রাজার উপাস্য দেবতা ছিল গণেশ, গণেশের পূজা করত। আর এই পুরুষোত্তম রাজার কাকে পূজা করত? জগন্নাথ। শর্তটা হচ্ছে, কন্ডিশনটা হচ্ছে এই যুদ্ধে যদি পুরীর রাজা পুরুষোত্তম হেরে যান, জগন্নাথকে গণেশের পিছনে বসতে হবে। আর যদি কাঞ্চি রাজা হেরে যায়, তাহলে গণেশকে জগন্নাথের পিছনে। বুঝা গেল? যদি পুরুষোত্তম রাজা হেরে যায়, তাহলে পুরুষোত্তম রাজার যে বিগ্রহ গণেশ, সে সামনে থাকবে, জগন্নাথ চলে যাবে পিছনে। আর যদি পুরুষোত্তম দেব রাজা জিতে যায়, তাহলে হবে কি, জগন্নাথ সামনে থাকবেন, গণেশ পিছনে। তো এ বেচারা চিন্তা করছেন, আমি যাই হেরে যাচ্ছি, এটা তো শুধু আমার হার না, সারা জগতের হার, জগন্নাথেরও হার। তাই জগন্নাথকে গিয়ে বলছেন, প্রভু এই আপনার কেমন লীলা, আমি যাই হেরে যাচ্ছি, এটা তো আমার হার না, আপনাকে সারা জীবন গণেশের পিছনে বসতে হবে। আপনি চিন্তা করে দেখেছেন কি? কিছু করুন, আমি ওই বিয়ে টিয়েটা ততটা মানি না, কিন্তু এটা একটা সম্মানের ব্যাপার, একটা ইজ্জত বলে না, কি বলে, ইজ্জতের লড়াই। কি হবে? তখন জগন্নাথ বললেন, তার স্বপ্নে আবির্ভূত হলেন, বলছে না, তুমি আবার যাও যুদ্ধ করতে, তোমাকে আমি গিয়ে যুদ্ধে সাহায্য করব, তুমি পুনরায় রেডি হও। তখন সকালে ঘুম ভাঙার পরে রেডি করলেন সমস্ত সৈন্য সেনাপতি মন্ত্রী, যে আমরা যাব আবার কাঞ্চি অভিযান যাব, সবাই রেডি হও। তো রেডি হয়ে চলছেন পুরো বিশাল টিম নিয়ে। এদিকে কি হয়েছে, ভগবান স্বয়ং একটা কালো ঘোড়ায় আর বলরাম সাদা ঘোড়ায় চড়ে আগে যাচ্ছেন। রাজা জানেন না, কিন্তু কালো ঘোড়ায় চড়ে জগন্নাথ আর সাদা ঘোড়ায় চড়ে বলরাম যাচ্ছেন আগে, অনেক আগে। এরা দেখতে পাচ্ছে না, অনেক আগে, রাজাও জানেও না। জগন্নাথ বলরাম যখন যাচ্ছেন, যে তখন আবহাওয়া ছিল অত্যন্ত গরম, বৈশাখ মাসের সময়। আর দক্ষিণ ভারতে কত রোদ হয় জানেন, প্রচন্ড খরা, প্রচন্ড উত্তপ্ত। দেখেন ওই দক্ষিণ ভারতের লোক সব কালো, দেখবেন বেশিরভাগ কালো, এত রোদ, এত গরম। তো যখন তারা চিল্কা হ্রদ অতিক্রম করলো, তখন জগন্নাথ বলদেব দুজন একটু তৃষ্ণা লাগছে। হঠাৎ দেখছেন একজন বৃদ্ধা গোয়ালিনী, তার নাম ছিল মনিকা, মাথায় ঘোল নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করতে। আর এ দুজন গিয়ে সামনে দাঁড়িয়েছে, ঘোড়াটা দাঁড় করে দাঁড়িয়েছে, এই দাঁড়াও। নেমেছে, বলে আমাদের ঘোল দাও, খাবো। পুরো ঘোল দুই ভাই খেয়েছে, খেয়ে দিয়ে ঘোড়ায় উঠে চলছে। তখন এই বুঝে, আরে রে রে রে, তোমরা ঘোল খেয়ে চলে গেলে টাকা দেবে না? আমার তো এটাই ইনকাম, আমার সংসারকে কি খাওয়াবো? এটা বাজারে বিক্রি করে আমি চাল তরকারি কিনে নিয়ে সংসারে খাই।
টাকা দাও, ঘোলের মূল্য দাও। তখন এরা বলছে আমাদের কাছে তো কোনো টাকা নেই, আমাদের রাজা পিছনে আসছে, তার কাছ থেকে টাকা চেয়ে নিও। বলে রাজাকে আমি কি করে বুঝাবো যে তোমরা ঘোল খেয়েছো? রাজা বিশ্বাস করবে এবার কি করে? তখন জগন্নাথ তার আংটি দিয়েছে। আপনি বলেন তো, জগন্নাথের তো হাত নেই, আংটি কোত্থেকে এলো? এখানে লেখা আছে অঙ্গুরীয়। অঙ্গুরীয়, অঙ্গুরীয় মানে আংটি। একদম সুন্দর আংটি দিয়েছে, যে এটা রাজাকে দেখাবে, তাহলে রাজা তোমার এই পুরো ঘোলের পয়সা উনি দেবে। ও অপেক্ষা করে আছে। এই দুজন তো চলে গেল। তারপরে আসছে রাজার দল বাহিনী। এই মহিলা একদম হাত ঘেড়ে দেয়। এত বড় রাজা, মন্ত্রী, সেনাপতি, সৈন্য, এই একটা বৃদ্ধা মহিলা আটকে দেয়। এই দাঁড়াও, কি ব্যাপার, তোমার সাহস তো কম না? আমাদের যাত্রা পথে বিঘ্ন। বলছে না, বিঘ্ন না, তোমাদের আগে দুজন সোলজার গেছে, সৈন্য গেছে। বলছে আগে গেছে? বলছে হ্যাঁ, তারা আমার এই হাঁড়ির পুরো ঘোল খেয়েছে। তোমাকে পয়সা মিটাতে হবে, তারপরে যাবে। বলছে আমরা তো প্রথম যাচ্ছি, আমাদের আগে তো কেউ নেই। বলছে হ্যাঁ, একজন কালো ঘোড়াতে চড়ে গেছে, একজন সাদা ঘোড়াতে চড়ে, একদম সুঠাম সেও, আর তাদের শরীরে কি তেজ, যেন মনে হচ্ছে এই দুজনই সারা বিশ্বকে একদম মেরে ছারখার করে দেবে, এত তেজ। আর তোমার বিশ্বাস হচ্ছে না? না, এই দেখো তোমাদের সৈন্য আংটি দিয়ে গেছে, এই আংটি ফেরত নাও, টাকা দাও। আংটি দেখে রাজা বুঝে এই তো জগন্নাথের আংটি। তখন রাজা নিশ্চিত হয়ে গেলেন যে আমাদের সামনে কে যাচ্ছেন। জগন্নাথ রাত্রে স্বপ্নে বলেছেন যে আমি তোমাকে সাহায্য করব। তাহলে জগন্নাথ বলদেব যাচ্ছে সামনে, আমাদের যুদ্ধ জয় নিশ্চিত। রাজা খুব খুশি হলেন, শুধু টাকা নয়, পুরো রাজ্য ছিল তো। তখন বলে এই গ্রামটা তোমার নামে করে দিলাম। সেই গ্রাম সেই মহিলার নামে লিখে দিয়েছিলেন। সেই গ্রামের নাম এখনো আছে, মাণিকা পাটনা। এর নাম মণিকা, আর গ্রামের নাম দিল মণিকা পাটনা, মানে এই গ্রামের মালকিনকে এই মণিকা। তো তারপরে সেবারে যুদ্ধ হলো। যুদ্ধে কাঞ্চি রাজা তো পরাস্ত হয়ে গেল। তারপরে গণেশকে নিয়ে আসা হলো। গণেশ তো পিছনে বসছে, এখনো দেখে পুরী গেছেন না আপনারা কেউ? জগন্নাথ পিছনে গণেশ আছে, কাঞ্চি গণেশ একদম বসে আছেন গণেশ জগন্নাথ। যাই হোক, এখন রাজা পরাস্ত হয়েছে, রাজকুমারীকে বন্দি করো। ওর বাবা বলছিল না, এই পুরুষোত্তম দেব রাজা নয়, মেথর, মেথরের হাতে বিয়ে দেব না, একে বন্দি করে নিয়ে চলো, মেথরের হাতে বিয়ে দেব। পদ্মাবতীকে বন্দি করে নিয়ে চলে গেলে, মেথরের সঙ্গে বিয়ে দেব। এদিকে পদ্মাবতী তো ভয়ে একদম, রাজকুমারীর বিয়ে হবে মেথরের সঙ্গে। মন্ত্রীকে বললেন, মহামন্ত্রীকে, রাজা, যে আপনি একে ঘরে রাখুন, উপযুক্ত মেথর দেখে ওকে বিয়ে দিন, একটা মেথর ঠিক করে একে বিয়ে দিন। মন্ত্রী খুব চালাক ছিলেন। মন্ত্রী সেরকম না হলে দেশ চালাবে কি করে? মেন তো মন্ত্রী চালায়। তখন মন্ত্রী বলছে ঠিক আছে মহারাজ, আমি আমার বাড়ি থেকে রাখছি, উপযুক্ত মেথর খুঁজে একে বিয়ে দেব, উপযুক্ত মেথর। আর পদ্মাবতী রাজকুমারী তো দিন রাত শুধু কাঁদে, কাঁদে আর কাঁদে আর কাঁদে। ছিলাম রাজকুমারী, এখন বিয়ে হবে কার সঙ্গে? মেথরের সঙ্গে। হঠাৎ বছর ফিরে আবার রথ, রথের দিন মন্ত্রী বলছেন, রাজকুমারী আজকে তোমার বিয়ে, আমি মেথর আজকে দেখে রেখেছি, আজকে তোমার বিয়ে, তুমি সেজে গুজে থাকো। হ্যাঁ, ও তো আরো ভয় খেয়ে গেছে, এতদিন তবু মন্ত্রীর বাড়িতে ছিলাম, এখন কার বাড়িতে যেতে হবে? মেথরের বাড়িতে। তো আরো কাঁদে, বলছে একটু ভরসা রাখুন জগন্নাথের উপরে,
এত ভেঙে পড়ার কিছু নেই, কিছু তো ব্যবস্থা ভগবান আপনার জন্য করেছেন। ভগবানের ভরসা রাখুন, কান্নাকাটি করে না। এখন সাজুন, আর বাড়ির মহিলাদের বলে দিয়েছে ভালো করে সাজিয়ে দাও, বিয়ের সাজ পরিয়ে দাও, ঠিক আছে? বা এখনকার দিনে কি বলে, বিউটি পার্লার থেকে সাজিয়ে নিয়ে আস, আগে সাজিয়ে দিত, ঘরে ঘরে সাজাতো। ওকে যত সাজাচ্ছে তত কাঁদে। কেন, কোথায় যেতে হবে? মেথরের বাড়িতে। এদিকে জগন্নাথ রথে উঠে গেছেন, রাজা এসে গেছেন, ঝাড়ু দেবেন। মন্ত্রী রাজকুমারকে বলছেন চলুন, তাকে পালকিতে নিয়ে রথের সামনে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তো মন্ত্রী এসে রাজাকে বলছেন, মহারাজ, আজকেই রাজকুমারীর বিয়ে, তো আমি মেথর খুঁজে পেয়েছি, আজকে এই মুহূর্তে বিয়ে দেব। রাজা বলে, যান, এখন রথের সময় এসব বিয়ে টের কথা বলেন না তো, যেখানে পাচ্ছেন বিয়ে দে, যান, ওসব আমি বুঝি না, বিয়ে দে। আর রাজার হাতে আছে ঝাড়ু দেবে। তখন মন্ত্রী বলছেন, সেই মেথর হচ্ছেন আপনি, আপনাকে বিয়ে করতে হবে, উপযুক্ত মেথর আজকে পেয়েছি। তখন রাজা খুব খুশি হলেন, খুব খুশি। তো সেইখানে পদ্মাবতীর সঙ্গে রাজার বিয়ে হলো, ঠিক আছে? এই কাহিনী আপনারা পুরী গেছেন? পুরী মন্দিরে যখন ঢুকবেন, গরু স্তম্ভ আছে, ওই দেখবেন দেওয়ালে একটা ঘোড়ার উপরে কৃষ্ণ বসে আছেন, কালো ঘোড়ার উপরে নীল কৃষ্ণ, আর সাদা ঘোড়ার উপরে সাদা বলরাম ওখানে। আর মণিকা ঘোল নিয়ে ঘোল খাওয়াচ্ছে, ওই চিত্রটা আছে, পুরীতে গেলে দেখবেন ঘোল খাওয়াচ্ছেন ওখানে। তো এই মন্ত্রীর কথা আসতে সেই কাহিনীটা বললাম যে কাঞ্চের রাজা দুই বিগ্রহ ছিল, এক ছিল গণেশ, আরেক ছিল রাধাকান্ত। তো রাধাকান্ত বিগ্রহ এখন কাশী মিশ্র বাড়িতে পুজো হচ্ছে, যেখানে মহাপ্রভু 18 বছর ছিলেন, আর কাঞ্চি গণেশ জগন্নাথের পিছনে পুজো হচ্ছে। তো যাই হোক, আজকের সেই কাহিনী বললাম, কাঞ্চি অভিযান, জগন্নাথ নিজে কিভাবে পুরুষোত্তম দেবের পক্ষ থেকে যুদ্ধ করেছিলেন, এবং রথের দিন কিভাবে মহামন্ত্রী অত্যন্ত বিচক্ষণতার সাথে কিভাবে পুরুষোত্তম দেবকে পুনরায় পদ্মাবতী মিলিয়েছিলেন, সেই রকম মন্ত্রী